দর্শক আমন্ত্রণ বিজনেস শুরুতে শিরোনামগুলো জানিয়ে দেব আপনাদের। প্রায় $2 বিলিয়ন ঋণ নিচ্ছে সরকার, বাস্তবায়ন করা হবে একাধিক প্রকল্প, সহনীয় পর্যায়ে থাকলেও পরিশোধে বাড়বে চাপ। চুয়াডাঙ্গায় কৃষকদের জিম্মি করে কৃত্রিম সার সংকট তৈরির অভিযোগ, নিয়ন্ত্রণ করে মাত্র 2টি পরিবার। চাষির যখন সারের দরকার তখন বলে যে সার পাওয়া যাচ্ছে না, দাম বাড়িয়ে দেয়। ফসফেট ধরেন 1350 টাকা ডিলারতে ধরে, বাইরে নিয়ে গেলে 1800, 1900, 2000, 2200 দোকান থেকে কিনছে, কিন্তু বাইরে সারের কোনো সংকট নেই। গুগলকে জরিমানা করায় ইউরোপীয় ইউনিয়নের উপর ক্ষুব্ধ প্রেসিডেন্ট ট্রাম্প, আরও শুল্ক আরোপের হুমকি। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবার চলে যাচ্ছে বিস্তারিত সংবাদ এবং পুরো সময় জুড়ে আপনাদের সাথে থাকবো মিরাবে স্মৃতি। প্রায় $2 বিলিয়ন ঋণ নিচ্ছে সরকার, অনুমোদন দিয়েছে অর্থ মন্ত্রণালয়। নিউ ডেভেলপমেন্ট ব্যাংক সহ কয়েকটি উৎস থেকে নেওয়া হচ্ছে এসব ঋণ, বাস্তবায়ন করা হবে একাধিক প্রকল্প। অবশ্য বিশ্লেষকরা বলছেন যে বাংলাদেশের মোট ঋণ এখনো পর্যন্ত সহনীয় পর্যায়ে রয়েছে, তবে দিন দিন দায় বাড়ছে, যা পরিশোধে চাপ তৈরি হচ্ছে। বাংলাদেশের মোট ঋণ এখন প্রায় 20 লাখ কোটি টাকা। বছর শেষে ঋণ দায় বেড়ে হতে পারে 23 লাখ কোটি টাকা। অভ্যন্তরীণ উৎস থেকে কমছে অর্থের যোগান, বাড়ছে বিদেশি ঋণ নির্ভরতা। এমন অবস্থায় নতুন করে আরও প্রায় 23,000 কোটি টাকা ঋণ প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকারের কমিটি অন নন কনসেশনাল লোন। 7টি খাতে ব্যয় হবে এসব অর্থ, এর মধ্যে অন্যতম ব্যাংক খাতের সংস্কার। ঋণ নেবার ক্ষেত্রে কোন কোন বিষয়ে সতর্ক থাকা দরকার? 3টা জিনিস আসলে এখানে দেখা উচিত। একটা হচ্ছে কন্ডিশনগুলো যাতে ফ্লেক্সিবল থাকে, এটা কনসেশনাল রেট হয়, একটা দীর্ঘমেয়াদী হয় উইথ এ রিজনেবল গ্রেস পিরিয়ডটাও যাতে একটা বড় ধরনের একটা গ্রেস পিরিয়ড থাকে, অর্থাৎ যেই কাজের জন্য সরকার এই ঋণটা নিচ্ছে সেই কাজে যাতে বিনিয়োগ করে এই গ্রেস পিরিয়ডটার একটা সামঞ্জস্যপূর্ণ থাকে। এশীয় উন্নয়ন ব্যাংক, নিউ ডেভেলপমেন্ট ব্যাংক, ইন্টারন্যাশনাল ইসলামিক ট্রেড ফাইন্যান্স কর্পোরেশন সহ কয়েকটি উৎস থেকে পাওয়া যাবে ঋণ। সার আমদানি, নবায়নযোগ্য বিদ্যুৎ প্রকল্প, ঢাকা নর্থ করিডোর রোড প্রকল্পে ব্যয় হবে অর্থ। আমাদের বাজেটে দেখা যাচ্ছে 14 to 15% আমাদের যে ডেট আছে তার ইন্টারেস্ট পেমেন্ট দিতে হয়, যেটি আমাদের টোটাল এডুকেশনের বাজেটের চেয়েও বেশি। আমাদের টোটাল সোশ্যাল প্রোটেকশনের বাজেটের অলমোস্ট কাছাকাছি থাকে এই ইন্টারেস্ট পেমেন্টটা। তো সেই জন্য আমাদের যেহেতু পাবলিক ডেট অলমোস্ট $100 বিলিয়ন মতো আছে, যদিও এটি জিডিপির কনটেক্সটে এখনও সহনীয় পর্যায়ে অ্যারাউন্ড 40%-এর মতো আছে। বলা হচ্ছে দিন দিন বাড়ছে সরকারের ঋণ দায়, শর্তের দিকগুলো পর্যালোচনা করা জরুরি। ঋণের শর্তগুলো কেমন হচ্ছে এবং কি কারণে ঋণ নিচ্ছে। ঋণের শর্তটা এই জন্য গুরুত্বপূর্ণ যে আমি যদি খুবই বড় শর্তাধীন অথবা খুবই বড় সুদ পরিষেবা দিতে হবে এই ধরনের জায়গায় যদি আমি ঋণ নেই, তাহলে এটার দায়ভার নেওয়ার মতন পরিস্থিতি আমার আসলে আছে কিনা। অর্থনৈতিক পরিস্থিতি যেরকম আছে তাতে আমি যেই কারণে ঋণ নিব সেই কারণে আমার প্রাধিকারগুলো ঠিক করা কিন্তু দ্রুত গুরুত্বপূর্ণ। আগামী ফেব্রুয়ারিতে হতে পারে জাতীয় সংসদ নির্বাচন, নির্বাচিত সরকারের কাঁধে চাপবে বড় অঙ্কের ঋণের দায়। রিমন রহমান, যমুনা নিউজ, ঢাকা। দর্শক, রাজধানী হোটেল ইন্টারকন্টিনেন্টালে এই মুহূর্তে চলছে বাণিজ্য সমঝোতা বিষয়ক সেমিনার। আমরা সরাসরি চলে যাব সেই সেমিনারটিতে। This is something where WTO was giving us a bit of a protection. So multilateralism is weakening. We are graduating out of LDCs and we need to line up trade deals. That's the challenge I'm talking about. And that's why our pool representative need to be trained adequately. Next issue is institutionalizing the trade capacity building. As I said, the Ministry of Commerce, they deserve our, appreciation that this effort is being made. But what do you mean by institutionalization? I must tell you, despite the way people see us, that we don't have negotiation capacity, it is not totally true. An example is the way our commerce advisor and his associates negotiated the trade deal with the US administration.
An example. Of course, we have limitations. The problem is we have capacities in many different places. Some capacities exist within the Ministry of Commerce, especially in the Trade and Tariff Commission. We know that. Some capacities exist elsewhere. EPB knows certain things. Some of our think tanks are very good in understanding the WTO rules and provisions. In many places, we do technical work, gravity modeling stuff, trade negotiation model, partial equilibrium analysis, identifying the sectors, talking about. দর্শক, আমরা এতক্ষণ বাণিজ্য সমঝোতা বিষয়ক সেমিনারটিতে সরাসরি ছিলাম। আমরা অন্য প্রসঙ্গে চলে যাচ্ছি। প্রয়োজনের সময় সার না পাওয়ার অভিযোগ নতুন কিছু নয়। কৃষকদের জিম্মি করে সারের কৃত্রিম সংকট সৃষ্টি করার পেছনে থাকে ডিলার এবং ব্যবসায়ী সিন্ডিকেটের কারসাজি। চুয়াডাঙ্গাতে এই সিন্ডিকেট নিয়ন্ত্রণ করে মাত্র 2টি পরিবার। পরিবারগুলোর একাধিক সদস্য রয়েছেন বিসিআইসি এবং বিএডিসি ডিলারের তালিকায়। এখন দাবি উঠেছে যে সার ডিলার নিয়োগ এবং বিতরণ নীতিমালায় পরিবর্তন আনার। মাঠে আমনের আবাদ, ফসল পরিচর্যায় কৃষকের ব্যস্ততা, কিন্তু রোপণ শুরু না হতেই দেখা দিয়েছে সার সংকট। কৃষকদের অভিযোগ, ভর্তুকি মূল্যে ইউরিয়া ও নন ইউরিয়া সার তাদের কাছে পৌঁছানোর জন্য ইউনিয়ন পর্যায়ে ডিলার নিয়োগ করে সরকার, কিন্তু চুয়াডাঙ্গায় ডিলারের কাছ থেকেই চাহিদা মোতাবেক মিলছে না সার। অতিরিক্ত দাম দিয়ে কিনতে হয় খুচরা দোকান থেকে। ফসফেট ধরেন 1350 টাকা ডিলারতে ধরে, বাইরে নিয়ে গেলে 1800, 1900, 2000, 2200, 400-500 টাকা বেশি দিয়ে আবার সার আছে বাইরের দোকান থেকে কিনছে, কিন্তু বাইরে সারের কোনো সংকট নেই। চাষিদের অভিযোগ, ডিলাররা সিন্ডিকেটের মাধ্যমে সারের কৃত্রিম সংকট তৈরি করছে। সরেজমিন যমুনা নিউজের অনুসন্ধানে উঠে এসেছে গোটা জেলায় এই সিন্ডিকেট নিয়ন্ত্রণ করে হাতে গোনা কয়েকটি পরিবার। শঙ্করচন্দ্র ইউনিয়নের আনসার আলী, আকবর আলী ও আনোয়ার ট্রেডার্সের 3 ভাই এবং হাবিবুর রহমান ও হুদাবুর রহমানের পরিবার এই সিন্ডিকেটের নিয়ন্ত্রক। দুটো পরিবার এই বিসিআইসি এবং বিআইডিসি ডিলার নিয়ন্ত্রণ করছে। চাষির যখন সারের দরকার তখন বলে যে সার পাওয়া যাচ্ছে না, দাম বাড়িয়ে দেয়, অথচ গাড়ি সার চলে যাচ্ছে রাত্রে দিনে। তাদের আত্মীয় স্বজনের নামেও রয়েছে একাধিক লাইসেন্স। এমনকি শঙ্করচন্দ্র এলাকার বাসিন্দা হয়েও তারা ডিলার হয়ে ব্যবসা করছেন আশপাশের বিভিন্ন ইউনিয়নে। একই ব্যক্তি রয়েছেন বিসিআইসি ও বিএডিসি সার ডিলারের তালিকাতেও। আমাদের বেগমপুরের না হিজল গাড়ি থেকে আমাদের অনেক কষ্ট করে এখান থেকে অনেক দূর ব্যাকওয়ার্ড সাইড, এখান থেকে গিয়ে সার আনতে হয়। ডিলারের পলাতক অবস্থা এখন কে কি করছে না করছে এটা তো আমরা বলতে পারছি না। এসব ব্যাপারে ক্যামেরায় কথা বলতে রাজি হননি সবাই। একজনকে পাওয়া গেলেও সদুত্তর নেই অভিযোগের। নীতিমালা এখন লেটেস্ট নীতিমালা যদি কীভাবে আসছে ওটা আমি বলতে পারবো না। ওটা গভর্নমেন্ট যেভাবে নীতিমালা যেগুলো কালেকশন করছে, কিরা কিরা আছে, কোনে কী আছে, গভর্নমেন্ট যে সিদ্ধান্ত নেয় সেই সিদ্ধান্ত অনুযায়ী চলতে হবে। চুয়াডাঙ্গা জেলায় বিসিআইসি এবং বিএডিসি মিলিয়ে সার ডিলারের সংখ্যা 156 জন। এই তালিকায় যারা বিসিআইসি সার ডিলার তারাই রয়েছেন বিএডিসির তালিকায়। এর বাইরেও অধিকাংশ ডিলারই রাজনৈতিক বিবেচনায় নিয়োগপ্রাপ্ত, যার মধ্যে পলাতক আওয়ামী লীগ নেতা এবং প্রয়াত বিএনপি নেতারও রয়েছেন। ডিলারের তালিকায় থাকা অনেক আওয়ামী লীগ নেতা 5 আগস্টের পর থেকে পলাতক। এতে সংকট আরও তীব্র হয়েছে। তালিকায় থাকা আলমডাঙ্গার বিএনপি নেতা মীর মহিউদ্দিন মারা যাওয়ায় সেখানেও দেখা দিয়েছে সার সংকট। সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, সব দিক বিবেচনা করে সার ডিলার নিয়োগ ও নীতিমালা সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে। সরকার একটা বড় উদ্যোগ নিয়েছে যে এই নীতিমালা পরিবর্তনের জন্য, নীতিমালা সংশোধনের জন্য। এই সংশোধনের আলোকে আমাদের কাছে তথ্য চাওয়া হয়েছিল, আমরা তথ্য প্রেরণ করেছি। সরকার সেটা প্রক্রিয়া করছেন। আশা করি খুব সম্প্রতি আমরা সেই নীতিমালা পাবো। প্রভাবশালী ব্যবসায়ী কিংবা রাজনৈতিক বিবেচনা নয়, বরং সার ব্যবস্থাপনায় কৃষক বান্ধব ডিলার চান প্রান্তিক চাষিরা। জিসান আহমেদ, যমুনা নিউজ, চুয়াডাঙ্গা। দর্শক, বিরতিতে যাবার আগে আমরা কিন্তু বলছিলাম যে চুয়াডাঙ্গাতে প্রয়োজন অনুসারে আসলে সার না পাওয়ার এক ধরনের অভিযোগ করছেন সেখানকার কৃষকেরা। সারের যোগান এবং বাজারজাত বিষয়ে জানতে আমরা একটু যেতে চাই এবার ঝিনাইদহে। সেখান থেকে যুক্ত আছেন আমাদের সহকর্মী নাসিম আনসারি। নাসিম, চুয়াডাঙ্গাতে তো দেখছিলাম যে সার পাওয়া নিয়ে এক ধরনের 9-6 চলছে। এখানকার বাজারে আসলে কি অবস্থা দেখতে পাচ্ছেন এবং সারের বাজারে তদারকি কার্যক্রম চলছে কিনা এখানে? ঝিনাইদহে কিন্তু আমন মৌসুম শুরু হয়েছে বেশ কয়েকদিন আগে থেকেই। আপনি
কিন্তু জেনে থাকবেন যে আমরা আমন মৌসুমে গত যে মাসটা শুরু হয়েছিল সেখানে কিন্তু কৃষকদের বৈরী আবহাওয়ার কারণে ব্যাপকভাবে তারা কিন্তু কাজ করতে পারেনি। এখন তাদের ভিতরে ব্যস্ততা বেড়েছে। সারের কথায় আসি, সার সংকট নেই। জেলা কৃষি কর্মকর্তার সাথে কথা হয়েছে, উনি জানিয়েছেন সারের সংকট নেই, কিন্তু অলরেডি ঝিনাইদহে কিন্তু 3টি উপজেলাতে 7টি মোবাইল কোর্ট কিন্তু পরিচালিত করেছে কৃষি বিভাগ, এবং সেই 7টি মোবাইল কোর্টে কিন্তু প্রায় 15,000 টাকা থেকে শুরু করে 45,000 টাকা পর্যন্ত বৈধভাবে সারের মজুদ রাখছে। আমরা অভিযোগ পেয়েছি কৃষকের কাছ থেকে, এবং কৃষক কিন্তু তাদেরকে সেই জায়গায় কৃষকের যে স্বাভাবিকভাবে ভোগান্তি কিন্তু এখনো পর্যন্ত সেইভাবে নিরূপণ করতে পারেনি কৃষি বিভাগ। তো কৃষি বিভাগ যেটা বলছেন যে ঝিনাইদহে এই মাসে কিন্তু প্রায় 9,500 মেট্রিক টন সারের চাহিদা রয়েছে। সেই চাহিদা অনুপাতে তাদের কাছে মজুদ আছে। সেখানে সবচেয়ে বেশি যেটা প্রয়োজন ইউরিয়া সার, সেখানে 5,000 মেট্রিক টন সার কিন্তু কৃষক তারা পাবেন এবছর, এবং 1,04,500 হেক্টর জমিতে এবার আমন ধানের টার্গেট, চাষযোগ্য জমি ঝিনাইদহ জেলার 6টি উপজেলায় কিন্তু টার্গেট করেছে কৃষি বিভাগ। এবং কৃষি বিভাগের যে দাবি, তাদের বক্তব্য অনুযায়ী এখনো পর্যন্ত প্রায় 80 থেকে 85 ভাগ জমিতে ধান রোপণ সম্পূর্ণ হয়েছে। তারপরেও কৃষকের কাছ থেকে যে অভিযোগ বারবার করে আসছে যে কৃষক কিন্তু ঠিকমতো সার পাচ্ছেন না, যদিও কৃষি বিভাগ বলছে ভিন্ন কথা। এই ছিল আমার কাছে সর্বশেষ স্মৃতি। নাসিম, অনেক ধন্যবাদ আপনাকে। পাহাড়ে বসবাসরত ক্ষুদ্র নৃগোষ্ঠীর জাতিগোষ্ঠীর নিজস্ব ঐতিহ্য বরাবরই কিন্তু সমৃদ্ধ। নিজেদের হাতে বোনা পোশাকেও তার ছাপ স্পষ্ট রয়েছে। প্রায় প্রতি ঘরে বা আঙিনায় চলে বুনন কাজ। চাকমা, ত্রিপুরা এবং মারমা অনেক নারী এখানে স্বাবলম্বী। ঐতিহ্য ধরে রাখার পাশাপাশি উপার্জনও করছেন তারা। বংশ পরম্পরায় পাহাড়ি নারীরা হাতে তৈরি করেন নিজেদের পোশাক। চাকমাদের পিনন খাদি, ত্রিপুরাদের রিনারিসাই কিংবা মারমাদের থামি, সব পোশাকেই ফুটে ওঠে ঐতিহ্য, স্বকীয়তা। রঙিন সুতা ও কারুকাজে বিশেষ পদ্ধতিতে হাতে বোনা এসব পোশাক নিজেরা যেমন পরছেন, তেমনি বাজারজাত করেও উপার্জন করছেন। চাকমা, মারমা ও ত্রিপুরা জনগোষ্ঠীর অনেক নারী এখন স্বাবলম্বী। মা বানালে আমি দেখে থাকতাম, তারপর আমি আস্তে আস্তে বানাতে শিখতাম। একটা ডিজাইনের উপর 5,000, 6,000 আর 3,000, 3500 এরকমের আর কি। কাজ থাকলে তো 1 মাস লাগবে, আর কাজ যদি নাই হলে তো আমরা 2-3 সপ্তাহের ভিতরে বানাইতে পারে। কষ্ট করি আর বানাই, এই সংসার চালাই আর 3,000, 4,000 করে গেছে। এটা দিয়ে আমি কলেজে খরচ করি, মানে যেটা টাকা পাই সে দিয়ে আমি খরচ করি। চাহিদা বাড়ায় গ্রাম ছেড়ে শহরের দোকানেও বিক্রি হচ্ছে এসব পোশাক। যারা বাইরে থেকে টুরিস্ট আছে ওরাও নিয়ে যায়, মানে সবাই পছন্দ করে। এখানে চাহিদা ভালো, আপনার সবাই লোকাল বা আপনার টুরিস্ট বলেন সবাই নিয়ে যাচ্ছে এগুলো। নারীদের স্বাবলম্বী করতে প্রশিক্ষণ আর প্রয়োজনীয় উপকরণ সহায়তা চান স্থানীয় উদ্যোক্তারা। বুনতে চায় কিন্তু পারে না, ট্রেনিং এর ব্যবস্থা নাই। যেমন বিশিকে তো ওইগুলো সবগুলো ট্রেনিং করে না, কিন্তু আমরা আগে যেগুলো ওতে আমরা নিজেরাই মানে অ্যানালাইসিস করে মানে ওদেরকে করে দিই। এই খাতে উন্নয়নের পরিকল্পনার কথা জানান প্রশাসনের কর্মকর্তারাও। যারা এই ধরনের উৎসাহী আছেন তাদের একটি তালিকা তৈরি করে তাদেরকে আমরা প্রশিক্ষণ পাশাপাশি আমরা যদি কিছু ঋণ দিতে পারি সহজ শর্তে, তার মাধ্যমে তারা এক্ষেত্রে অবদান রাখতে সক্ষম হবে। একদম ন্যূনতম সার্ভিস চার্জ মাত্র 5% হার সুদে এটা নিতে পারছে। এবং এছাড়াও আমরা যেটা করছি, তাদের বিপণনের ক্ষেত্রে আমাদের যে সেল সেন্টার আছে সেক্ষেত্রে আমরা তাদেরকে সেখানে সহায়তা করছি। জোবায়েত ইবনে শাহাদাত, যমুনা নিউজ। দর্শক, এবার জানিয়ে দেবো আপনাদেরকে আজকের পুঁজিবাজার লেনদেনের এই মুহূর্তের আপডেট আছে। কিন্তু সপ্তাহের প্রথম কার্যদিবসে আমরা দেখতে পাচ্ছি বেশ ঊর্ধ্বমুখী প্রবণতা দিয়ে শুরু হয়েছে পুঁজিবাজার, এবং ঢাকা শেয়ার বাজার এবং চট্টগ্রাম শেয়ার বাজার সূচকে কিন্তু এক ধরনের উত্থান হয়েছে, এবং সেই সাথে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দামও কিন্তু বেড়েছে দেখতে পাচ্ছি। ঢাকা শেয়ার বাজার কথা যদি বলি, আজকে প্রধান সূচক ডিএসসি ব্রড ইন্ডেক্স সেটা কিন্তু 25 পয়েন্টেরও বেশি, কাছাকাছি 26 পয়েন্টের মতো বেড়েছে এই সূচকটি, এবং এই সূচকটি অবস্থান করছে 5,640 পয়েন্টে। অন্য দুটি সূচকও বেড়েছে। ডিএসসি এর সূচক সেটিও কিন্তু 2 পয়েন্টের মতো বেড়ে
বেড়ে 1232 পয়েন্টে আছে। 30 সূচক সেটি 7 পয়েন্টেরও বেশি বেড়ে 2190 পয়েন্টে অবস্থান করছে। টোটাল ট্রেড হয়েছে এখন পর্যন্ত ঢাকা শেয়ার বাজারে 661.84 লাখ টাকার মতো শেয়ার। এবং ট্রেড হওয়া কোম্পানিগুলোর মধ্যে কি দেখতে পাচ্ছি, আজকে 253টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম এখন পর্যন্ত বেড়েছে ঢাকা শেয়ার বাজারে, 96টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম কমেছে এবং 46টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম অপরিবর্তিত রয়েছে। টপ 20-তে রবিকে এখন পর্যন্ত প্রথম অবস্থানে আমরা দেখতে পাচ্ছি এবং ইতিমধ্যে ট্রেড করে ফেলেছে এই কোম্পানিটি 28.63 লাখ টাকার মতো শেয়ার। এরপরে খান ব্রাদার্স পিপি ওভেন এটি দ্বিতীয় অবস্থানে আছে, ট্রেড করেছে 19.61 লাখ টাকার মতো শেয়ার। 16.83 লাখ টাকা কিছু বেশি লেনদেন নিয়ে আমরা দেখতে পাচ্ছি কেডিএস লিমিটেড, এটি আছে চতুর্থ অবস্থানে। সিনো বাংলা পঞ্চম অবস্থানে আছে, প্রায় 14.41 লাখ টাকার মতো শেয়ার ট্রেড করে। অডিট ইনফিউশন ষষ্ঠ এবং আইপিডিএস এটি সপ্তম অবস্থানে আছে এখন পর্যন্ত টপ 20-তে। চট্টগ্রাম শেয়ার বাজার সেখানে কি দেখতে পাচ্ছি, সেখানেও কিন্তু ঊর্ধ্বমুখী প্রবণতার কথা বলছিলাম এবং সার্বিক সূচক এটি সিএসপি সেটি ইতিমধ্যে 33 পয়েন্টের মতো বেড়েছে এবং এই সূচকটি কিন্তু অবস্থান করছে 15,735 পয়েন্টে এবং সিএসসি এখন পর্যন্ত টোটাল ট্রেড করেছে 5.13 লাখ টাকার মতো শেয়ার এবং টোটাল ট্রেড হয়ে গেছে 148টি প্রতিষ্ঠানের। এর মধ্যে এখানেও কিন্তু বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে। 81টি কোম্পানির শেয়ারের দাম এখন পর্যন্ত সিএসসিতে বেড়েছে, 42টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম কমেছে এবং 25টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম অপরিবর্তিত রয়েছে। দর্শক, এই ছিল আমার হাতে পুঁজিবাজারের এখনকার খবরাখবর। আমরা অন্য প্রসঙ্গে চলে যাচ্ছি। গুগলকে জরিমানা করা ইউরোপীয় ইউনিয়নের উপর আরও শুল্ক আরোপের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার টেক জয়ান্টটিকে প্রায় 3 বিলিয়ন ইউরো জরিমানা করেছে ইইউ। ইউরোপীয় দেশগুলোতে দীর্ঘদিন ধরেই একচেটিয়া ব্যবসা করে আসছে গুগল, যা ইইউর ব্যবসায়িক আইনের লঙ্ঘন। এরই জের ধরে এই চতুর্থবারের মতো জরিমানা করা হয়েছে গুগলকে। মার্কিন কোম্পানির বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে চটে গেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। ইউরোপীয় পণ্যের উপর আরও শুল্ক আরোপের হুমকি দিয়েছেন তিনি। ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে ট্রাম্প বলেছেন যে মার্কিন করদাতা প্রতিষ্ঠানের উপর বৈষম্যমূলক আচরণ করছে ইইউ। দর্শক, এই ছিল বিজনেস টুডে এখনকার আয়োজনে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে।